ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন। বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো 2025-এ দেবে, তাদের জন্য আমি ইতিমধ্যে তোমাদের একটি গদ্য একটি পদ্য পড়িয়ে দিয়েছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমাদের কে বাঁচায় কে বাঁচে এবং রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলে, এই দুটো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছো। আজকে তোমাদের দ্বিতীয় গদ্য ভাত গল্পে আসছি। তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এ যাতে খুব ভালো পরীক্ষা হয়, যাতে শেষ সিলেবাসে তোমরা ঝুলে না যাও, সবাই পাস করতে পারো। তোমরা জানো যে বেস্ট অফ 5-এর মধ্যে ইংলিশ যোগ নাও হতে পারে, বাংলা যোগ হবে। তাই প্রত্যেকের ভালো নাম্বার পাওয়ার জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং বাংলায় পাস করতেই হবে। তার জন্য আজকে আমরা এসেছি সাহিত্য চর্চার দ্বিতীয় গল্প, তোমাদের ভাত। এই গল্পটি পড়ার আগে আমি একটাই কথা বলতে চাই, যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে সমস্ত আপডেট তোমাদের পরীক্ষার আগে পৌঁছে যায়, উচ্চ মাধ্যমিক 2025 এইচএস পরীক্ষার বাংলা পরীক্ষার আগে। তো চলো আজকে তোমাদের ভাত গল্পের বিষয় একটু বলে দিই। এই গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী, প্রখ্যাত লেখিকা। আধুনিক জীবন মনস্কার একদম মনের অতল অন্ধকার থেকে আমাদের সমাজ মনস্কতার পরিচয় উনি কিন্তু ওনার বিভিন্ন উপন্যাসে দিয়েছেন। তোমাদের এই গল্পটা অবশ্যই বুঝতেই পারছো যে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে নেওয়া, এবং সেখানে তোমাদের যে বিষয় সেটা কিন্তু অবশ্যই একটা খুব সুন্দর চিত্র তোমাদের আছে। দুটো চিত্র এর মধ্যে আছে। একটা চিত্র হচ্ছে যে একটা বড়লোক বাড়ি কলকাতার, তাদের এখানে এক বুড়ো কর্তা, তার স্ত্রী মারা গেছে, বুড়ো কর্তা বেঁচে আছে। তার 4 ছেলে, বড়, মেজো, সেজো এবং ছোট। বড় ছেলে, মেজো ছেলে এখন বিদেশে চাকরি করতে চলে গেছে। সেজো এবং ছোট এরা কিন্তু এখানে আছে, এবং এদের জীবন অলসতা বিলাসিতা, এদের প্রচুর বড় বাড়ি, প্রচুর সম্পত্তি। আর এদের একটি পিসি আছে বলতে পারো, বা বড় বুড়ো কর্তার স্ত্রী মারা গেল, উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, লিভার ক্যান্সারে। এবং এই গল্পের মধ্যে এটুকুই তোমাদের কাছে বিষয়বস্তু আছে যে এখানে এদের বাড়িতে এই বুড়ো কর্তার লিভার ক্যান্সার ঠিক করার জন্য একজন তান্ত্রিককে ডেকে আনা হয়েছে। আর সেই তান্ত্রিক এখানে আসবে, এবং সে আমাদের জানি যে এই গল্পের মধ্যে এটা একটা চরম বিষয়, আর তার জন্য হোমযজ্ঞের কাঠ কাটতে হবে, লোক দরকার। এরকম সমস্যা একদিকে আছে। অন্যদিকে তোমরা দেখতে পাবে এই গল্পের মধ্যে যে বিষয় চিত্র আছে সেটা হলো যে একদম প্রান্তিক বাদা অঞ্চলে, জমিদারি সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে বন্যায় এখানে এই গল্পের মূল চরিত্র উৎসব বা উৎসব নায়া, তার স্ত্রী সন্তান ভেসে গেছে এবং ক্ষুধার্ত পাগল হয়ে গেছিল প্রায় এই উৎসব। তার গ্রামের সম্পর্কে বোন হয় বাসিনী, এই বাড়ি কাজ করত, সেই সূত্রে এখানে আসা, আর তার জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি আমরা কিন্তু এই গল্পের মধ্যে পাবো। চলো তোমাদের বিষয়ে গভীরে প্রবেশ করি আমরা এখানে। প্রথমেই দেখো বলছে, লোকটার চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকে ভালো লাগেনি। তাহলে গল্পটার শুরুতেই আমি বলছি এই গল্পের কোন জায়গা থেকে উপস্থাপনা হয়েছে। এই গল্পের মধ্যে উপস্থাপনা এটাই যে একটা বড় বাড়িতে একটা কাজের লোক আসছে যার নাম উৎসব নায়া। আর এই বাড়িতে পিসিমা যে বিয়ে করেনি, বুড়ো কর্তার বোন, সেই কিন্তু বুড়ো কর্তা অসুস্থ হল, পিসিমা সংসার সব দায়িত্ব নিয়েছে। পিসিমা বিয়েও করেনি, শোনা গেছে শিবের সঙ্গে নাকি বিয়ে হয়ে গেছে বলে উনি আর বিয়েই করেনি। আর সে সংসারে মোহ, অর্থ তাকে এই জায়গায় এনেছে। তো এই পিসিমা শাশুড়ি, পিসির শাশুড়ির সঙ্গে বড় বউয়ের কিন্তু ঝগড়া হয়েছে প্রতি মুহূর্তে, কে হবে সংসারে কর্ত্রী। তো আজকে যে এই যে লোকটাকে আনা হয়েছে অর্থাৎ উৎসবকে, এই উৎসব লোকটা কিন্তু আমাদের বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি, কারণ চেহারা আর দৃষ্টিভঙ্গি ভালো নয়। তাই বলছে কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট। গ্রাম থেকে এসেছে বলে কোমর থেকে লুঙ্গিটা খুবই ছোট করে বাঁধা, চেহারাটা বুনো বুনো, এরকম একটা চেহারা। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে। ওদের ঘরের যে রান্না করে সে বামুন ঠাকুর বলল এ পয়সা নেবে না, এই কাজ করবে আর খাবে, এটা খুবই সুবিধে। তো তাই বলল কোথা থেকে আনলে, যার এরকম একটা লোক, ভীষণ বাজে চেহারা, ভীষণ বাজে পোশাক পরে, এটাকে বড় বউ জিজ্ঞেস করলো কোত্থেকে আনলে। পিসিমার তো গাত্র জ্বালা হয়ে গেছে, সঙ্গে পিসিমা বলছে কি
আর প্রথমে লেখিকা পরিচয় করে দিচ্ছেন, এই সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাই এই বাড়ির গৃহকর্ত্রী। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন, অর্থাৎ এখন এই বাড়িতে বড় পিসিমাই কিন্তু বাড়ির একমাত্র কর্ত্রী। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। এত বড়লোক বাড়ির একজন মেয়ের বিয়ে হলো না, এটা অনেকের কাছে একটা আশ্চর্যের ব্যাপার। সবাই বলে যে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। সংসারের দায়িত্ব নেবার মতো কেউ ছিল না। তার ভাই, তার দাদা ক্যান্সার রোগে আক্রান্ত, তাই বোন বিয়ে করেনি সংসারকে দেখবার জন্য। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা খাচ্ছিল। নাটা ঝামটা মানে অস্থির অবস্থা হয়ে গেল। স্ত্রী মারা গেলে বুড়ো কর্তাকে দেখবে কে? বোন কিন্তু দাদার সেবা করেছে, তাই বোন বিয়ে করেনি এই সংসারের দায়িত্ব নেবার জন্য। এটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য সম্পত্তির মোহ। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবতার সেবিকা। উনি দেবতার সেবিকা, উনি ঠাকুরকে বিয়ে করেছেন, তাই উনি মানুষকে আর বিয়ে করবেন না। যাতে কেউ বিয়ে দিতে না পারে তার জন্যই উনি এই পন্থা অবলম্বন করেছেন। কেউ ঠাকুরকে বিয়ে করে, কেউ গাছকে বিয়ে করে, এইগুলো কি বলো তোমরা সত্যিকারে বিয়ে? এগুলো অজুহাত। বড় বাড়িতে শিব মন্দির আছে একটা। এই বড় বাড়িতে একটা বড় শিব মন্দির আছে। বুড়োকর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন নামে শিবকে দিয়েছিলেন। অর্থাৎ যাতে এই দেবতার নামে কেন বাড়ি তৈরি করেছে বিল্ডিং গুলো? যাতে দেবত্ব সম্পত্তিতে কোনো কর না বসে। অর্থাৎ এদের বুড়োকর্তারা খুব চালাক ব্যক্তি, তাই মানুষের নামে না করে না প্রত্যেকটা বিল্ডিং এক একটা দেবতার নামে করেছে। কোনো বিল্ডিং এর নাম হচ্ছে শিব, কোনো বিল্ডিং এর নাম মহেশ্বর, কোনো বিল্ডিং এর নাম ত্রিলোচন, কোনো বিল্ডিং এর নাম উমাপতি। এইগুলো সবই কিন্তু শিবের নাম। আর দেবতার নামে বিল্ডিং করলে বুঝতেই পারছো, দেবতার ক্ষেত্রে দেবত্ব সম্পত্তি কোনো কর হয় না। আর এই জন্যই উনি তাই বলছেন দূরদর্শী লোক ছিলেন, মানে বুদ্ধিমান লোক ছিলেন। তাই ছেলেদের নামে না করে, মানুষের নামে না করে দেবতার নামে বিল্ডিং গুলো করে চলে গেছেন তাদের বুড়ো কর্তা। আর তার জন্যই এরা করে খাচ্ছে, না এরা খুবই অলস, খেতে পারতো না। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। উনি বলতে কে? ওই শিবকে উনি বিয়ে করেছেন, তার জন্য উনি আর মানুষকে বিয়ে করেননি। সম্পত্তি এতই লোভ যে উনি জীবনে এত বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও পিসিমা বিয়ে করলো না। উনি বলছেন আমার শিবের সঙ্গে বিয়ে হয়ে গেছে, উনি আমার পতি দেবতা, তাই মানুষের সঙ্গে আমার বিয়ে দিও না, তাই উনি বিয়ে করেননি। এই কথা সত্যি না মিথ্যে কে জানে, আমরা জানি না এটা সত্যি না মিথ্যে। তবে বড় পিসিমা চিরকাল এই সংসারে হেসেল রেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবাও করেছেন। কিন্তু খুব তড়িত কর্মা, অনেক কাজ করতে পারেন এই বড় পিসিমা। সংসারে হেসেল রাখা, এতগুলো বাড়ির ভাড়া থাকে, সেইখানে মিস্ত্রি লাগানো, তার বাবার সেবা করা, বুড়ো বাবার সমস্ত কাজ করেছেন কিন্তু এই বড় পিসিমা। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা তাই বলেন যে ওই যে বললো কোত্থেকে আনলে, এবার উত্তর দিচ্ছেন কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে যাচ্ছে, আমাদের বাসিনী কে হয় সেই ডেকে আনলে। তাই বলছে কোত্থেকে আনলে? তাহলে গ্রাম থেকে এসেছে, আমাদের এই বাড়িতে যে বাসিনী কাজ করছে ওরই একটা আত্মীয় হয়, তা জানাশোনা লোক, কোত্থেকে আনলে বলছো কেন? বড় বউ বলে আসলে কিরকম দেখতে, মানে বড় বউয়ের এই কাজের লোকটিকে পছন্দ হয়নি। বললো আরে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? বাড়ির কাজ করবে চাকররা কি ময়ূর ছাড়া কার্তিকের মতো সুন্দর হবে? তোমরা জানো কার্তিক অপূর্ব সুন্দর, আর তার মতো চাকরকেও সুন্দর হতে হবে, এটাই বড় বউয়ের একটা আবদার। তো ও তাই ব্যঙ্গ করে বলছেন ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? হ্যাঁ, তোমরা তো বাপু 10টা পয়সাও দিতে পারবে না প্রাণে ধরে। যে লোকটা কাজ করতে এসেছে সে কিন্তু কোনো পয়সা নেবে না, সে পেটে ভাতে কাজ করবে, আর তাকে দেখতে সুন্দর হতে হবে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। অর্থাৎ 14 ঘন্টা কাজ করবে আর দুটি পেটে খাবে। কেনা চাল নয়, বাজার থেকে চাল আসছে, এদের প্রচুর জমি জমা আছে, চালটাও কিনতে হয় না। বাদা মানে মাঠ থেকে চাল আসছে, তাও দিতে আঙুল বেঁকে যাচ্ছে, এত তোমার কৃপণ। এটা কিন্তু বড় পিসিমা শাশুড়ি, পিস শাশুড়ি তার বড় বউকে শোনালো। বড় বউ চুপ করে যায়। বড় পিসি না
কথায় আজকাল কেমন একটা ঠেস থাকে। তো এটা প্রত্যেক পরিবারেই প্রায় দেখো যে শাশুড়ি আর বউদের মধ্যে ঝগড়া অন্তত প্রাচীন যুগের ক্ষেত্রে খুব একটা বৈশিষ্ট্য। প্রাচীন মধ্যযুগের। আধুনিক যুগে অবশ্য শাশুড়িরা অনেকটাই বউয়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে, বন্ধুত্ব করে নিয়েছে। কিন্তু একসময় পুরনো শাশুড়িরা তারা কিন্তু নতুন বউদের সাথে কিন্তু খাপ খাতে পারছে না। গল্পের মধ্যে এটাই তোমাদের প্রমাণ রয়েছে যে এই পিসি শাশুড়ি থাকলে বা কোনো শাশুড়ি থাকলে বউয়ের সঙ্গে যে খিটিখিটি ঝগড়া হয়, এটা আমাদের বাঙালি পরিবারে অনেকের এখনো হয়তো দেখা যায়। তাই বলছেন যে বড় বউ এ এ চুপ করে যায়। কারণ বড় পিসির না কথায়, কথায় আজকাল কেমন ঠেস দিয়ে মানে ব্যঙ্গ করে কথা। এই তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক? একই বাড়িতে আছেন, তোমাদের বলছেন কেন? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন এবং বলছেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, আর সেই জন্যই হোমযজ্ঞ হচ্ছে, আর তার জন্য একটা লোক খাবে। তোমার শ্বশুর, তো তোমার শ্বশুর পিসিমার কে? দাদা তো। সেটি না বলে কি বলছে, তোমার শ্বশুর মরতে বসেছে বাছা, আর তার জন্য হোমযজ্ঞ হচ্ছে, একটা লোক খাবে। কেন বলতে পারো না আমার দাদা জন্য হোমযজ্ঞ হচ্ছে, তা না হলে তোমার শ্বশুর। এই আমার তোমার যারা বলে না একটা পরিবারের মধ্যে, তারা খুব বাজে ক্যারেক্টার। তাই বড় পিসিমা একটা পরিবারের মধ্যে যদি শ্বশুর শাশুড়ি ছেলে বউ এদেশে তোরা আমরা কথাটা বলে দেয়, আমার মনে হয় তার কেউ ঠিক বলছে না। আমরা একটাই পরিবার, যৌথ অংশ। বড় বউ কোনো কথা, তাই বড় বউ কোনো কথা না বলে চলে যায় এবং বড় বউ ভাবছেন যে সত্যিই তো তার শ্বশুরই মরতে বসেছেন, তারই শ্বশুর, যেন শ্বশুরটা উনি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছেন, এরকম একটা ব্যাপার আর কি। 82 বছরটা অনেক বয়স, তার শ্বশুরের বয়স এখন 82, কিন্তু শ্বশুর তো বেশ টনকাই ছিলেন। কিন্তু ক্যান্সার বলে কথা, আর ক্যান্সার মানেই তোমরা জানো, ক্যান্সার মানেই নো অ্যান্সার, অর্থাৎ কোনো উত্তর নেই, মৃত্যু অনিবার্য। কার জীবনে কখন যে ঘনিয়ে আসবে আমরা কিন্তু কেউ জানি না। ক্যান্সার যে লিভারে হয় এটাই জানতো না বড় বউ। বড় বউ প্রায় দৌড়ে চলে যায় কাজ করতে, কারণ আজ তার অনেক কাজ। তার অনেক কাজ কি, মেজ বউ এখন উনুনের পাড়ে বসেছে। মেজ বউ উনুনের পাড়ে বসেছে কেন? না, মেজ বউয়ের কাজ কিন্তু রান্না করা। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। কেন? যদি এই বুড়ো মরে যায় তাহলে বুড়োর বউ তো কি করবে বলো? শাশুড়ি তার বুঝতেই পারছো, যদি আমাদের নিয়ম আছে কি, অনেক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে যে স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়ে মাছ মাংস ভক্ষণ করেন না। তাহলে আজকে শাশুড়িকে ভালো করে মাছ খাইয়ে দেওয়া হচ্ছে, বড়লোক বাড়ি তো, তাই বলছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাই কয়েকদিন ধরে সে কি খাচ্ছেন তিনি, বড় ইলিশ, পাকা পোনার পেটিটি, চিতলের কোলটি, ডিম পোড়া ট্যাংরা মাছ, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। শুধু শাশুড়িকে খাওয়ানো হচ্ছে, কারণ শ্বশুর মরে গেলে শাশুড়ি কিন্তু আর মাছ খেতে পারবে না। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ বলো তো? এই কাজটা কিন্তু অবশ্যই মেজ বউয়ের, বড় বউয়ের কিন্তু নয়। 4টি বউয়ের কাজ ভাগ করা হয়ে গেছে, মেজ বউয়ের কাজ শুধু হেসেল টানা। শ্বশুরের ঘরে নার্স, আর শ্বশুরকে দেখার দায়িত্ব কার? একদিন পর্যন্ত ছিল বড় বউয়ের, এখন কিন্তু ঘরে নার্স এসেছে। কেন জানি না, শ্বশুরের ঘরে নার্স, বড় বউ গেলে গেল সেই ঘরে, সে একটু বসলে তারপরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, সেজো ছেলে এখানে থাকে না, সে চাকরি করে বিদেশে, তার আসার কথা ওঠে না। আর ছোট মেজ বড় এরা ঘুমোচ্ছে। বুঝতেই পারছো, ছোট মেজ বড় ছেলে ঘুমোচ্ছে, আর সেজো ছেলে কিন্তু বিদেশে চাকরি করে। এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। যে বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি হয়ে ওঠেনি। কি করে চাকরি হবে বলো? যারা 11টা ঘুমোয় সেই বাড়ির ছেলেরা কখনো চাকরি পায়? 18খানা দেবত্ব বাড়ি, কলকাতার বুকে যদি 18টা বিল্ডিং থাকে, সেই বাড়ির ছেলেরা পড়াশোনা করবে, চাকরি করবে কেন? হ্যাঁ, আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ কেই বা করে? আসমুদ্র হিমাচল জানে জমি জমা, আর 18খানা বিল্ডিং কলকাতার বুকে, আর সেইখানে প্রচুর ভাড়া পান যারা। কলকাতায় ভাড়া কিরকম জানো? সেই বাড়ির ছেলেরা কেউ কাজ করতে যায়? কিন্তু সেজো ছেলে বলেছে আমার এসব সম্পত্তি প্রয়োজন নেই, সে বিদেশে চাকরি করতে চলে গেছে। ঘরে পড়ে আছে বড় ছেলে, তার বউ, মেজো ছেলে, তার বউ, ছোট ছেলে, তার বউ। সেজো ছেলে কিন্তু এখন সেজো বউ ঘরে নেই। শ্বশুরের ঘরে বসে বড় বউ এবার ভাবতে চেষ্টা করে, শ্বশুরকে কিন্তু খুব শ্রদ্ধা করে, ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই সেই অবস্থাটা কেমন হবে। সত্যি শ্বশুর মারা গেলে সবচেয়ে কষ্ট যদি পায় সেটা বড় বউ পাবে। ক্যান্সার
লিভারে ক্যান্সার, কেন এটা আগে বোঝা গেল না? বোঝা যখন গেল তখন তো আর কিছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে, তখন কি চাঁদ সূর্য উঠবে? অর্থাৎ দেবতার চেয়ে বেশি ভক্তি করে শ্বশুর মশাইকে। তাই বলছে, যদি শ্বশুর মশাই মারাই যায় তখন কি সূর্য চন্দ্র উঠবে? শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার মতো। কি বলছে লেখিকা? যে শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার মতো, ঠাকুর দেবতার মতো শ্রদ্ধা করে এই বড় বউ। তার জন্য বড় বউ কি করেন? বড় বউ দই পেতে ইসব গুল দিয়ে শরবত করে দিত। কারণ বড় বউ ইসব গুল দিয়ে শ্বশুর মশাইয়ের যাতে শক্ত পায়খানা না হয়, তাদের ইসব গুলো দই দিয়ে প্রত্যেক দিন শরবত করে দেয়। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। শ্বশুর মশাইকে গরম গরম রুটি লুচি খাওয়ার 5 মিনিট আগে বানিয়ে দিতে হতো। শ্বশুর মশাইয়ের বিছানা পাততে হতো, শ্বশুর মশাই পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। কিন্তু এখন তো নার্স এসে গেছে, বড় বউ বুঝতে পারছে না এখন তার কি কাজ, এখন কি সব কাজ আর করতে হবে না? কে জানে, এটা বড় বউ ভাবতে পারছে না। কারণ আজকের এই বাড়ির কর্ত্রীকে ওই বড় পিসিমা, সে যা ঠিক করবে সেটাই হবে। অবশ্য ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজকে এই যজ্ঞী হোম হচ্ছে। ডাক্তাররা বলেছে এই ব্যক্তিকে, এই শ্বশুর মশাইকে আর বাঁচানো যাবে না, তার জন্য শেষ পন্থা কি হচ্ছে? হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞ করে ক্যান্সার রোগ দূর করা যায়? আশ্চর্য বিষয়। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। এই তান্ত্রিক বলছে আমি ক্যান্সার দূর করে দেবো, ডাক্তার না পারলে কি আমি পারবো। তার জন্য কি আনা হয়েছে? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে। আধ মন করে, আধ মন করে এগুলো এসেছে, এগুলো দিয়ে হোমযজ্ঞ হবে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। এটা তো ওদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এই হোমযজ্ঞ করার জন্য একটা ভালো উপকরণ কালো বিড়ালের লোম, এটা আনতে কে গেছে? ভজন চাকর। শ্মশান থেকে আসবে বালি, অনেকে নদী বা সমুদ্র করে দেবে, বালি করতে আসবে শ্মশান থেকে। এইরকম কত ফরমাস, তান্ত্রিকের অর্ডার আছে এগুলো। আর তা ওই লোকটাকে ধরে আনার কেন হয়েছে? কাঠ কাটার জন্য। এই উৎসবকে নিয়োগ করা আছে পেটে ভাতে, কি জন্য? হোম যজ্ঞের কাঠ কাটবে সে। এই কদিন সে খায়নি, বাসিনী এনেছে তাকে, বাসিনী বাদাই থাকে, গ্রামে থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি। আহিংকে শব্দ মানে আকাঙ্ক্ষা, অনেক দিন খেতে পায়নি। বন্যায় তার স্ত্রী সন্তান চলে যাওয়ার পর পাগল হয়ে গেছিল, তাই দীর্ঘদিন ভাত খেতে না পেয়ে আজকে ভাতের আকাঙ্ক্ষায় সে শহরে এসে কাজ করতে এসেছে। এ আবার কি কথা? বাদাই চালের অভাব নাকি? যেখানে ধান উৎপন্ন হয় সেখানে ধান থাকে না, ধান চলে আসে একদম শহরে। দেখো না, একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল আছে, থরে থরে সাজানো বা ডালায় ডালায় এবং পরপর সারে সারে সাজানো আছে। তোমাদের ওই একতলা ঘরে ধান আর চাল। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোমে বসবার আগেই সব সারতে হবে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। আর তান্ত্রিক নিচের হল ঘরে এখন বসে আছেন। বড় পিসিমা বলেন বড় বউকে, নামতে পারলে বাছা, চালগুলো বের করে দেবে তো নাকি? এই যে দি দি, বুঝতেই পারছো কিরকম ঝাঁঝালো কথা বড় পিসিমা বড় বউকে বলে। ঝিঙে সালের চালের ভাত, নিরামিষ ডাল তরকারির সঙ্গে। তাহলে অনেক রকম ভাত হবে। ঝিঙে সালের সঙ্গে নিরামিষ ডাল একজন খাবে, রামসাল চালের সঙ্গে রামসাল চালের ভাতের সঙ্গে মাছ হবে। বড় বাবু মানে বড় ছেলে কনক পানি চাল ছাড়া কিচ্ছু খান না, তার জন্য কনক পানি চাল। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্ম জালি ভাত। তাহলে মনে রাখতে হবে কে কোনটা খাচ্ছে। সেজো তো নেই, মেজো ছোট এরা খাবে 12 মাস পদ্ম জালি, বড় ছেলে খাবে কনক পানি, আর রামসালের সঙ্গে ভাত নিরামিষ, যে বিধবা সে খাবে নিশ্চয় পিসিমা। বামুন চাকর ঝি, এদের জন্য আবার মোটা সাপটা চাল। ওই ঘরে বামুনকে মোটা চাল, চাকরকে মোটা চাল, ঝিকে মোটা চাল। বাজার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, পারছে না কাঠ কাটতে, তবুও কাটছে তবুও কাটছে। হ্যাঁ বাসিনী, এত নানা বিধি চাল, এটা কে বললো? উৎসব বললো। কাকে বললো? বাসিনীকে। হ্যাঁ, বাবুরা খায়, ওই 5 ভাগে ভাগ হয়, লোকের একটাই ভাত হয়, এখানে 5 রকমের ভাত হবে নে।
আরে বাদাই এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। আরে বড় পিসিমা তো বেচে দিচ্ছে নুক্কে নুক্কে, যিনি ঘরে গৃহকর্ত্রী তিনি চুরি করে চাল বিক্রি করছে লুকিয়ে লুকিয়ে। আমি তো বেচতেছি সেই চাল, আমার হাতেই বিক্রি হয়। অথচ বড় পিসিমা কেউ নেই, তাও চুরি করছে। বাদাই এদের এত চাল, তা দে দেখি বাসিনি এক মুঠি চাল, গালে জল দেই। তা বাসিনীকে বলল যে একটু চাল দিয়ে না খাই আমি এক গালে, বড্ড ঝেমন আঁচড় কাটছে পেটের মধ্যিখানে, মানে ক্ষুধার যন্ত্রণা পাচ্ছে, তাই একটু চালই দে। কদিন ধরে আদা ভাত খাইনি, আদা মানে রাধা, ও রাধা ভাত খাইনি, দে বাসিনী। বাগ্যতা করি তুই, বাগ্যতা শব্দের অর্থ পরীক্ষায় আছে, অনুনয় করছি, তুই চারটি চালই দে। আরে আরে আরে, করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা হও তো, এমন কেন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনেশ হবে, আমি তাগে ভাগে ঝেয়ে দেবো। যে তুমি দেখলে অসুবিধা আছে, আমি সুযোগ বুঝে, তাগে ভাগে মানে সুযোগ বুঝে তোমাকে দিয়ে যাব, তুমি হাত চালে নাও দেখি। আর এদেরকে বলিহারি যায়, একটা লোক কদিন খায়নি শুনছ, আগে চারটি খেতে দে, শুধু কাজ করায়। এটা বাসিনী বলল নিজের মনে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। এই লোকটির নাম উৎসব, চিরকালই উৎসব নায়া নামে পরিচিত। ভালো নাম উৎসব নায়া। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, আর কপালটি তার খুবই মন্দ, বড়ই মন্দ। যতদিন রান্নার খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পায়নি। আর সে স্ত্রী সন্তানকে হারিয়ে বারবার পাগলের মতো বলেছে, ও চন্ননীর মা, চন্ননী রে, তোরা রাগ করে না কেন, কোথা অয়লে গো? অর্থাৎ তোমরা কথা বলছো না কেন, তোমরা কোথায় গেলে গো? অর্থাৎ চন্ননী তার সন্তান, আর স্ত্রী তার স্ত্রী এবং সন্তানরা সব বন্যায় ভেসে গেছে। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ, ছেলেকে, মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গেছিল, বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। এই একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ডরে। অর্থাৎ স্মৃতিটা মনে পড়ছে তার কাছে, একদিন শীতে বউ কাঁপছিল, আর ঘরের মাঝের খুঁটিটি ধরে খুব দাবাচ্ছিল, মানে খুঁটিটা টলছিল, মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কা রোগীর মতো কেঁপে কেঁপে উঠছিল। উৎসব বলেছিল, ভগবান ভগবান ভগবান, মানে বাঁচাও আমাদের। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে বোধহয় ঘুমোচ্ছেন, তাও বলে চাই ভগবান ভগবান, উৎসব বলেই চলেছিল। গরিবের জন্য মোদের ভগবান নয়, আমরা বলি গরিবের ভগবান, কিন্তু কোথায় এত ডাকলো, কোথায় ভগবান এলো? এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটপটে উঠে এলো, জল উঠলো, জল নাপলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, সবকে ভাসিয়ে নিয়ে চলে ঘর, স্ত্রী সন্তান সব চলে গেল। সকাল থেকে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, আজকে ভয়ঙ্কর কিছু হবে। তারপর কয়েকদিন ধরে ঘরের চালার নিচে থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে গিয়েছিল। অনেকবার ডেকেছে স্ত্রী সন্তান নাম ধরে, আর সাড়া না পেয়ে সে পাগলের মতো হয়ে গিয়েছিল, এবং বারবার বলেছে, কে, কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাস প্রতিবেশী, সাধন দাস বলছে, কে রে, কোথায় রে, পাগল নাকি? সাধন দাস বারবার ডাকে, উৎসব উত্তর দেয় না। সাধন দাস বলে, কাঁদছিস কেন? আরে তোরেও তো টেনে নিচ্ছিল বন্যায়, গাছে বেঁধে গেলি ভাগ্যিস, তুই গাছে বেঁধে আটকে গেলি, তাই তোকেও তো বন্যায় টেনে নিচ্ছিল। এটা কে বলল? সাধন দাস। উৎসব বলে, রা কারো ও চন্ননীর মা, মানে কথা বলো, লাকারে নেয় আমাদের ভাষা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না, এখনো সে স্ত্রী সন্তানকে সে ভিটে মাটির কাছে পড়ে থাকে। তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল তার ঘরে, তার মধ্যেই ছিল নিভুই উৎসবের জমিছে দরখাস্তের নকল। ওই কৌটোটার মধ্যেই একটা দলিল ছিল, সে এই দলিলটার মধ্যে নকল করা একটা বিষয় ছিল। সে বলল, উৎসব নায়া, ওই দলিল লেখা ছিল উৎসব নায়া পিং হরিচরণ নায়া, পিং মানে পিতা। সেই কৌটোটা বা গেল কোথায়? সেই কৌটাও ভেসে গেছে, দলিলটাও ভেসে গেছে। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি,
লঙ্গরখানা থেকে গভর্নমেন্ট সরকার থেকে খিচুড়ি দিচ্ছিল, কিন্তু সে পাগল হয়ে যাওয়ার জন্য খিচুড়িও তার খাওয়া হয়নি। তারপর যখন সম্বিত ফিরলো, মানে জ্ঞান ফিরলো, তখন আর খিচুড়ি নেই। ডাইড্রোল এখন শুকনো খাবার, ডাইড্রোল মানে শুকনো খাবার। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়, ছরাদ্দ মানে শ্রাদ্ধ করতে হয়। এই কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। এই গ্রামের সমস্ত শ্রাদ্ধ শান্তি করে কে? পুরোহিত মহানাম শতপথী। কিন্তু মহানাম এখন আরো দুটো অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গরিব লোকের ঘরে ব্রাহ্মণরা যায় না, আগে কোথায় পয়সা বেশি সেখানে যায়। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পারছে ধরতে লেগেছে। কারো পৌষ মাছ, কারো সর্বনাশ, বুঝতেই পারছো। কেউ বন্যায় ভেসে আছে আর কেউ মাছ ধরছে। উৎসবকে সাধন বলে। তুমি একা কলকাতা যাবে বলে নেচে উঠলে কেন? হ্যাঁ, সরকার থেকে ঘর করতে খরচা দিয়ে শুনছো না? ও ঠিক করে ফেলেছে কলকাতা যাবে। আর সেই সময় গ্রামের প্রতিবেশী তোর বলল যে তুমি একা কেন যাবে? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বটে, ঠিকই বলেছো। গুরুত্ব দেয় না কিছুই, কারণ যেতেই হবে তাকে কলকাতায়। ক্ষুধার যন্ত্রণা, আর স্ত্রী সন্তান নেই বলে আর কাজ করতে ইচ্ছে করে না। ঝড়ে জলে কার কি হলো, মা ভাই বোন আছে কিনা, এইসব দেখতে বাসিনী আসতে পারেনি। এই গ্রামের মেয়ে যে কলকাতায় কাজ করছে বাসিনী, সেও আসতে পারেনি। সেও চিন্তায় আছে যে ভাই বোন সব ঠিক আছে কিনা। তার বোন মানে বাসিনীর বোন আর ভাজ মানে ভাইয়ের বউ, এরা কলকাতা যাচ্ছিল বাসিনীকে দেখতে যাবে। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। ওই সময় কিছুদিনের চুক্তিভিত্তিক কাজ করা যায়। উৎসব আগেও গিয়েছিল একবার কলকাতাতে। বাসিনী যেখানে কাজ করে সেই ঘর বাড়ি দেখেও এসেছিল বাইরে থেকে। বার বাড়িতে ঠাকুর দালান, অর্থাৎ বাইরে বিরাট বড় ঠাকুরের মন্দির। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূল দেখেছিল। বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত, প্রচুর ভাত ফেলা যায়। এই গল্প গ্রামের সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে একটু খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর দোর হারিয়ে সে কেমন হয়ে গিয়েছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে আর না, এবার গুছিয়ে ভাবতে হবে। কি যে হলো তা এখনো তার দিশে হচ্ছে না। ভাবতে গেলে প্রথমে মনে হয় যে ধানের গোছ আসার আগেই ধান গাছ সবুজ রং চলে গিয়ে একদম শুকনো হয়ে গেল। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রি, সতীশ মিস্ত্রি সতীশ মিস্ত্রিকে এই গ্রামের জমিদার, যার আন্ডারে কাজ করে আমাদের উৎসব। সতীশ মিস্ত্রি হরকুল পাটনায় মোটা 3 ধানের মড়ক, অর্থাৎ 3 রকমের ধানের মড়ক লেগেছে। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। তা সতীশের কাজ করে বেঁচে আছে, আর এটাই উৎসবের অবস্থা। এবং সে বলে, উৎসব মনিবের ধান যায়, তুই কাঁদিস কেন? অর্থাৎ উৎসব এখন কাঁদছে কার জন্য? উৎসব কাঁদছে মনিবের ধান নষ্ট হচ্ছে বলে। এবং বলছে, কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না, লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু, আমরা খাবো কি? অর্থাৎ লক্ষ্মী আসার আগেই যদি ভাসান চলে যায়। জমিদারদের সম্পত্তিকে এরা প্রচন্ড ভালোবাসে। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয়। সেই সন্ধেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল। শেষ খাওয়াটা মনে পড়ছে তার। এই এত হিংচে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে সে খেয়েছিল। শেষ খাবারটা আজও তার মনে পড়ে, হিংচে সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট ছিল। সেই দিনটা সবার ভালো দিন ছিল। খেতে খেতে চন্ননীর মাকে বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো, আজকের আবহাওয়াটা ভালো নয়। লোকনে যারা বেড়েছে বুঝি বা বোট মারা যাবে, অনেকে হয়তো বোটেই মারা যাবে। এই কথাটা বেশ মনে পড়ে। শেষ রাত্রে স্ত্রীর সাথে কথা, প্রাণ ভরে হিংচে সেদ্ধ খাবার খেয়েছিল তারা। কিন্তু তারপরেই মনে পড়ে যায় মাছ খুঁটিটা মাটির দিকে ঠেলে ধরেছে। মা বসুমতী যেমন খুঁটি রাখতে চাইলে উগরে ফেলে দেবে, বারবার ডাকছে, ভগবান ভগবান ভগবান।
তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে, ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়, উৎসব নায়া, পিং হরিচরণ নায়া, যে দলিলটা ছিল কাগজ সহ কৌটাটি একেবারে তোমাদের কোথায় ভেসে গেল। বড় সুন্দর ছিল গো কৌটোখানি। চন্ননীরে যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। আজকে চন্ননীর জন্য অন্তত পক্ষে এই পাত্রটা নিচে ভিক্ষে বেরোতো, কিন্তু আজকে কার জন্য করবে, তাহলে সে কৌটনি ভিক্ষে বেরোতো। সতীশ বাবুর নাতি ফুট খায় এবং উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠে ফুটিয়েও নেওয়া যেত। চমৎকার কৌটো ছিল গো, ওই চমৎকার কৌটোটা দিয়ে ভাত রান্না করতে পারতো। আবার ওই কৌটোটা সে কিন্তু দড়িরে কাগজটা রেখেছিল। কি হলো, হাত চালাও, এগুলো উৎসব ভাবছে। আর বাড়ির পিসিমা বলছে এটা। এদিকে সুসছে কর্তা, আর হোম হবে কাঠগুলো দাঁড়িয়ে দেখছো কি, বড় কিছু খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে গো মা, কাজ করতে পারছে না উৎসব। এই শোনো কথা, ভাত নামলে খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। এখন খাওয়া চলবে না, হোম যজ্ঞ হলে খাওয়া যাবে। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত করে করতে হবে। ধারালো কাটারিটি সে তোলে আর নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে তোলে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন তোমাদের কাছে। ফুটন্ত ভাতের গন্ধ অনেক দিন পর পাচ্ছে, খাবার জন্য ছটপট করে। এদিক ওদিক চেয়ে বাছিনি ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে, ছাতু ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে, দেরি করো না মোটে। এটা কে দিল, বাসিনি। এই পিশাচের বাড়ি, জানোনি দাদা, এরা পিশাচ, গরিবের গত এরা সস্তা দেখে। ছোট্ট একটা কৌটোর মধ্যে ছাতু দিল তার কাছে এবং বলল, কে মরতেছে গো বাসিনী, শুনলাম মরে যাচ্ছে। আরে তেকেলে বুড়ো, তেকেলে মানে সেকেলে বুড়ো, বাড়ি কর্তা মরবে রে। এই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি। অর্থাৎ ওই মুটকি মানে কাকে বলছে বুঝতে পারছো, এই পিসিমাকে বলছে। কর্তা বলে ওকে 7 নাতিটা মেরেছি, আমি বাসিন নই, তেকেলে বুড়ো মরছে আর তার জন্য হোম হচ্ছে, যত সব। অর্থাৎ এই বুড়ো যার বয়স 82, তার জন্য তান্ত্রিককে ডেকে এরকম খরচা করার কোনো মানেই হয় না। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, একটা যজ্ঞই বটে, বিরাট যজ্ঞ। সব নাকি বাধার দৌলতে মাঠ থেকে আসে। কিন্তু কোন বাধা, উৎসবের বাধাই তো শুধু গুকলি, গেড়ি, কচু শাক এবং শুকনো শাক হয়। আর উৎসব ওই ছাতুটুকু একটু খায়। মিষ্টির দোকানে ভাড়ছে, জল খায়। ছাতু নাকি পেটে পড়লে একটু ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গহ্বরটা ভরুক, কিন্তু শিশিরে সাগর পড়ে। অর্থাৎ সমুদ্রের মধ্যে শিশির পড়লে কি সমুদ্রের জল বাড়ে? প্রচন্ড খিদেতে যদি এতই কম ছাতু, তার খিদে মিটলো না। উৎসব টেরই পেল না কিছু খেয়েছে বলে। সে আবার ফিরে আসে এবং এবং লুকিয়ে বাসিনি তার গ্রামের বোন দিয়েছিল বলে এটুকু পেল লুকিয়ে। এবং ঘরে ঢোকা মাত্র বলল, কোথায় গেছিলে? একটু বাইরে গেছিলাম মা, পিসিমাকে উত্তর দিল। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনি, সব রান্না তুলতে হবে। বাসিনি বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল, মাছের ঘরে সব হয়ে গেল, সমস্ত মাছের রান্না হয়ে গেল। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। আজ ভাত খাবে সে, আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা গেওতি বলেছিল, কলকাতা যাচ্ছে যখন, তখন কলকাতায় ওদের ছড়াত সেরে না, শ্রাদ্ধটা সেরে নিয়ে আসবে। অপঘাতে গেছে ওরা, অর্থাৎ বন্যায় চলে গেছে, অপঘাতে মরা বলে এটাকে। হ্যাঁ, তাও করবে উৎসব, কারণ মহানাম শতপথী তো ওদের গ্রামে এলো না, তাই কালীঘাটেই সে দিয়ে আসবে শ্রাদ্ধ। এর পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হচ্ছে। উৎসব কালীঘাটে ছরাত ছাড়বে, শ্রাদ্ধ করবে কালীঘাটে তার স্ত্রী সন্তানদের নামে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়।
অর্থাৎ উৎসবে ব্রেনটা খারাপ হওয়ার একমাত্র কারণ সে ছেলে বউ সন্তানদের শ্রাদ্ধ করেনি। এটা করলে নাকি তার ব্রেন ভালো, মাথা ভালো হয়ে যাবে। উৎসব ভাত ভাত করছে, দেখো ক্ষুধার্ত মানুষ ভাত ভাত করবে না, এর মধ্যে কোনো অভিশাপ থাকতে পারে না। তুমি কি করবে সতীশ বাবু? কি করে বুঝবে সতীশ বাবু? বড় লোকরা গরিবের কথা বোঝে না। নদীর পাড়েও থাকে না, মেটে ঘরেও থাকে না, নদীর পাড়েও থাকে না, মাটির ঘরও তোমার নয়, পাকা ঘর কি জল ঝড়ে পড়ে যায়? তোমার ধান চাল পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতে নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, বর্ষায় এদের কোনো সমস্যা হয় না। ভাত খেতে দিলে না উৎসবকে, কি বললো তোকে একলা দিলে চলবে? জমিদার ওকে একটু ভাত দেয়নি, ওকে ভাত দিলে পঙ্গপালের মতো গরিবেরা আসবে। ফ্যান কবিতায় পড়নি, গরিবেরা যখন ভাত খেয়েছে গরম ফ্যানটা মুখে ছুড়ে দিয়েছে, কারণ পারবে না। তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে, মানে পঙ্গপালের মতো ক্ষুধার্ত মানুষ এসে ভিড় করবে। এই হলো ভগবানের মাল। এর চোট থেকে তোকে বাঁচাতে পারি, তুই এলে সবাই আসবে। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই থেকে উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু হয়ে গেছে। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে গেছে, ভূত হয়ে গেছে চেহারাটা। ভাত খেলে এবার সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য একটু কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউকে মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, আর তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ওটি বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, ও তো মানুষ ছিল না, তাই ব্রেনটা খারাপ হয়ে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্ননীর মা তো কোনো ছাড় যাবেই, বড় গরু মোষ ভেসে গেল। উৎসব কাঠ কাটা শেষ করে, 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে ভাত খাবে বলে, নইলে দেহে তার ক্ষমতা একটুও ছিল না, দুর্বল। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁটও দিয়ে দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, মা বাইরে গিয়ে একটু বসবো? বড় পিসিমা জবাব দেয় না। তান্ত্রিক হঠাৎ দেখলাম একটা মন্ত্র শোনা যাচ্ছে, ওং হ্রিং ঠং ঠং ভো ভো সিনু সিনু বলে গর্জে উঠলো, আর বললেন রোগকে এবার দাঁড় করানো হলো, ক্যান্সার রোগটা দাঁড়িয়ে গেল, এবার কালো বিড়ালের লোম তা দিয়ে বেঁধে ফেলবো, দিয়ে হোমযজ্ঞ শুরু করে দেবো। যত সব ঢপ, বুঝতে পারছো? ক্যান্সার রোগটাকে কি বলছে, যে আমি এই মন্ত্র বলে আমি ওই কালো দাঁড় করালাম, কালো বিড়ালের লোম দিয়ে বাঁধবো আর বেঁধে আগুনে ফেলে দেবো, রোগটি পড়ে যাবে। এটা সম্ভব কখনো? তোমরা বিশ্বাস করো? সব মিথ্যে ভণ্ডামি। একই সঙ্গে ওপর থেকে নার্স ছুটে এসে বলল, ডাক্তারকে কল, ডাক্তারকে কল, ডাক্তার কল, মানে ওইদিকে বুড়ো লাফাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। বড় মেজ ছোট যারা যজ্ঞের পাশে বসেছিল, যারা কখনো ঠাকুর দেবতা মানে না, ওরা তো ঢুল ছিল ওখানে, হঠাৎ জেগে গেল। হোমের পাশে যারা 11টায় ঘুম থেকে ওঠে, ভোরবেলায় উঠিয়ে দিচ্ছে, এবার যজ্ঞের পাশে বসে ঢুল ছিল, হঠাৎ ওরাও চিৎকার করে উঠলো। মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে, এই তুমি যে বাইরে বসো দাদা, এখানে বসো না। বাসিনী উৎসবকে বাইরে পাঠিয়ে দেয়, প্রচন্ড ভিড়, এবং বাইরে গিয়ে সে বলে, না হ্যাঁ, মন্ত্রটা বললে বটে বিরাট জোরে, যেমন হাঁকুড় পারলে অমনি কর্তা টাল খেলে। যেমনি কই পুরোহিতটা ঝংকার দিয়ে তন্ত্রমন্ত্র বললে না, আর কর্তার সঙ্গে টাল খেলে, মানে মন্ত্রের সঙ্গে যোগ আছে বটে বাবু। হ্যাঁ, কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাচড় করে বাইরে এলো। ব্যাধি মানে রোগটা, যেই মন্ত্র বললো কর্তার দেহ থেকে হাঁচড় পাচড় করে রোগটা বোধহয় বেরিয়ে গেল। চান করবে তো করে নাও, কেন? ওকে বলছে এই সময় তুই চানটা করতে পারো। এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটেই, অর্থাৎ ও খুব চালাক। চান করলে ঘুমিয়ে যাবে, তাহলে ভাত খাওয়া হবে না, তাই ও এখন চান করবে না। আমরা অনেক সময় চানটা আগে করি না, কারণ চান করলে ঘুম পায়, চান করলেই ঘুম পাবে, ভাত খাওয়া হবে না। বাইরে এসে উৎসব, শিব মন্দিরে চাতালে বসে, বাইরে এসেছে উৎসব, দেখছে মন্দিরটা কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে বাপ কত সুন্দর। এসব নাকি বাদার দৌলতে মাঠ থেকে প্রচুর ধান সম্পত্তি আসে, কিন্তু এই বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে একবার দেখে আসবে, কোথায় আছে এদের এত সম্পত্তি। উৎসবের মতো আরো কত লোক দেশে আছে, তাদেরকেও বলবে। মন্দিরের চাতালে বসে 3টি ছেলে তাস খেলছিল, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে,
ওরা নিজেরা কথাবার্তা বলে যে এই বাড়িতে বুড়োকে বাঁচাবার জন্য হোম হচ্ছে। ফালতু, কি ফালতু? আরে বেঁচে থেকে কদিন বাঁচতো, বড়জোর 100, তার তো বেশি নয়। যত সব ফালতু খরচা করছে। এই তাস পিটানো 3টি ছেলে আড্ডা মারতে মারতে নিজেদের মধ্যে আলোচনা করলো। উৎসব চোখ বোঝে এবং ভাবতে থাকে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সেই রাতে পাগল হয়ে মাতাল উঠোনে এসে না আসতো, তাহলে তো উৎসবের বউ, চন্ননী, ছোট খোকা এরা অনেক দিন বাঁচতো। এর তো বয়স অনেক কম ছিল, তাদের বাঁচানো গেল না। আর এই বুড়ো লোকটাকে বাঁচাবার জন্য কত খরচ, কত কাণ্ড। উৎসবের চোখের কোণে জল গড়ায়, কিন্তু উৎসব আজকে সর্বহারা। স্ত্রী সন্তান হারিয়ে উৎসব শুধু একটাই চিন্তা, আজ ভাত খাবে। অনেক দিন ভাত খায়নি, ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি, এবং মানুষের মতো কথা বলছে। বড় ছেলে ছোট খোকার কথা আজ তার ভীষণ মনে পড়ে। তার নিজের বড় ছেলের কথা, তার ছোট ছেলের কথা খুব মনে পড়ছে। এবং সে হঠাৎ বলে উঠল, ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী। ঠাকুমা বলতো, ও ঠাকুমা বলতো যে ভাতই আসল, অন্নই লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, বারবার বলতো ঠাকুমা। আর সত্যি একটু ভাত না পেলে কি অবস্থা হয়। যারা ভাত পায় না তারাই একমাত্র বোঝে। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, তাই ভাত আমরা হেলা ফেলা করি। ভাতই তো আমাদের প্রাণ। ঠাকুমা বলতো, রন্ন হলো মা লক্ষ্মী, রান্নাও মা লক্ষ্মী, রান্না না হলে আমরা খেতে পাবো না। কি হে, কাঁদছো কেন? যারা তাস খেলছিল তারা ওই চাতালে বসে বুড়োকে এই উৎসবকে জিজ্ঞেস করলো, আমারে শুধাচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি। তো বললো, আমি আবাদ থেকে আসতেছি গো বাবুরা। আবাদ মানে জমি থেকে। ঝড়ে জলে সব লাশ হয়ে গেল গো বাবু, সব মরে গেল। ও, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তি পড়ে যায়। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও, কারণ উৎসব ঘুমোলে ওরা নিজেরা ভালো করে নিজের মতো ইয়ার্কি গল্প করতে পারবে তাস খেলতে খেলতে। তাই বলছি তুমি ঘুমিয়ে যাও, হ্যাঁ ঘুমিয়ে যাও। উৎসব সত্যিই ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে থেকে অনেকক্ষণ, অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে। কে পায়ে সে ধাক্কা মারছে, ইস এ মা, এই যে সন্ধ্যা হয়ে গেল গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা। ওঠো, ওঠো, কে তুমি? "হ্যাঁ, বাবু আমি আমি। ও, চুরির মতলবে এসেছে এখানে? না বাবু, আমি ওই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো বলছি, ওঠো। উৎসব উঠে পড়ে, তারপর ঘাবড়ে যায়। রাত দেখে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা হয়েছে। সবাই বিভিন্ন জটলা করে গল্প করছে আর ফিস ফিস কথা বলছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে গো বাবু, তোমরা সব কথা বলছো? কেউ তার কথার উত্তর দেয় না। উৎসবে সোজা বাড়ি ঢুকে যায়। ঢুকতেই দেখে পিসিমার একটা করুণ বিলাপ এবং তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলে গো দাদা, যজ্ঞী হলো আর তুমি মরে গেলে। ও দাদা, তুমি যে বিলাসিতে যাবে কে জানতো বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা ছিল গো দাদা। এইরকম সুর করে কাঁদতে লাগলো। বাসিনীকে দেখতে পায় না উৎসব, দেখবে মরে গেলে অনেকে সুর করে বেশ কাঁদে, কি সুন্দর। তাই করুণ সুরে কাঁদতে লাগলো। বাসিনীকে দেখতে পায় উৎসব, তবু খুব কর্মব্যস্ততা। কীর্তন না এলে বেরোনো নেই। কে যেন বলে, কীর্তন আসতে হবে। এই কীর্তন কে বলেছিস বড় খোকা? বোনরা দিদিরা আগে আসুক, তবে তো বেরোনো যাবে। বড় পিসিমা বলছেন তাদেরকে, এই চন্দন বেটেছো কেউ? চন্দন, এই খাটের টাকা কে নিয়েছে? বাগবাজার ফোনটা করো, ফর্দটা দাও দেখি। খই, ফুল, ধুতি, সব বস্ত্র এসব তো আনতে হবে নাকি। উৎসব পাঁচিলের গায়ে সিটে লেপ্টে দাঁড়িয়ে থাকে। সে কিছুই বুঝতে পারে না। কত সময় যায়, কত কি হয়। একটা মস্ত খাট চলে আসে, মধ্যরাত্রে বের করতে হবে, রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লেগে যাবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা বসে বসে সুর করে কাঁদে। হোম যজ্ঞ করুক, বুড়োর কর্তার প্রাণটা আর টিকানো গেল না। তাতে তান্ত্রিককে একটু কুণ্ঠিত দেখা যায়। তান্ত্রিককে প্রশ্ন করতে হবে, অনেক খরচা করে তান্ত্রিক আনা হয়েছে, আর তান্ত্রিক আসা মাত্রই মরে গেল। তিনি লাইন করে ফেলেন। সেখানে বড় পিসিমা চেঁচিয়ে বলে এবং সবাই প্রশ্ন বড় পিসিমার দিকে
যে তান্ত্রিক আসা সত্ত্বেও কেন বুড়ো কর্তা মারা গেল? তিন বড় ভাই উত্তর দিচ্ছেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল, যে ওই যে যখনই কর্তা টাল খেয়েছিল, ওরা ঢুল ছিল, উঠে গেছে, এটাই পাপ হয়েছে। এরকম পাপের আমরা খুঁজে বেড়াই। এসব কাজে বিঘ্ন হলে রক্ষে আছে। এই তিন ছেলে হোমযজ্ঞী উঠে গেল বলেই বুড়ো মারা গেল। এসব কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। আলতু ফালতু কথাবার্তা, শোকের কোনো ব্যাপার থাকে না, কারণ বুড়োর বয়স অনেক হয়ে গেছে। বাড়ির উনুন জ্বলবে না আজকে আর। রাস্তায় দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে 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 শ্মশানে চলে যায়। আর পেশাদারি শববাহকেরা যেন বুড়োকে মৃতদেহকে নিয়ে দৌড়চ্ছে, এবং ফলে কীর্তন দলও ওদের সঙ্গে দৌড়তে পারছে না। বড় পিসিমা বলেন, বাসিনী সব বর্ষ রান্না পথে ঢেলে দিয়ায়, ঘরদোর মুক্ত কর, বউরা যাও না, দাঁড়িয়ে রইলে কেন, যাও। উৎসবের মাথার মধ্যে মেঘ চলছিল, তা সরে যায়। সে বুঝতে পারে সারাদিন ধরে যে রান্না হলো সব ভাত ওরা পথে ফেলে দিতে চায়। বাসিনী বলে, ধরো দেখি দাদা এই বড় বড় গামলাগুলো, এই যে ধরি। উৎসবের মাথায় কিন্তু একটা বুদ্ধি এসে গেছে। সে ঠিক করে যে কি করবে, আমাকে দাও ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচিটা নিয়ে সে বলে, আমাকে দাও, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। বামুন বলে, ঠিক করেছো, তুমি দূরেই ফেলে দিয়ে আসো, কুকুরে আর না কাকে ছড়াবে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে ওটা নিয়ে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতের মুঠোয়, এখন পথে ঢেলে দেবে, কাকে কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী ছুটে আসে, অসুচ বাড়ির ভাত খেওনি দাদা, এগুলো খেতে নেই, অসুচ। খেতে নি? তুমি যে বামুন হয়ে গেছো না, এখানে বামুন হয়ে খেতে নি? ও দাদা, বাগ্যতা করি, মানে তো অনুরোধ করছি, তুমি খাবে না। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ দুটো এখন বাদার কামড়ের মতো হিংস্র। বাদার যে কুমির আছে তেমন করে দাঁড়ালো। দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে বাসিনীকে কুমিরের মতো আক্রমণ করলো। বাসিনী ভয়ে থমকে দাঁড়ায়। এবার উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশন চলে আসে। বসে বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায়। কতদিন ভাতকে ছোঁয়নি সে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। তার স্ত্রী যৌবনও এত সুখ দেয়নি। আজকে ভাতকে স্পর্শ করে যে সুখ সে পাচ্ছে, খেতে খেতে তার কি যে হয়, মুখ ডুবিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটা একবার চোখে দেখবে। আছে আরেকটা বাদা, সে বাদাটার খোঁজ নির্ঘাত পেয়ে যাবে উৎসব। আজকে উৎসব ঈদের বাদা, অর্থাৎ মাঠ দেখে যাবে, কোথা থেকে আসে এত চাল, আমরা তো গ্রামে থাকি, পাই না কেন কিছু। আরো ভাত খেয়ে নি, আরো ভাত খেয়ে নি, আরো ভাত খাই। চন্ননী তুই খা, চন্ননী মা তুইও খা, ছোট কাকা তুইও খা, আমার মধ্যে বসে বসে তোরা খা। পাগলের মতো সে তার বড় খোকা, মেজো খোকা, আমরা ঠাকুরকে জোগাই না যে রাধায় নমো কৃষ্ণের নমো, ও বইয়ের নামে বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে সবাইকে ওর মধ্যে খাওয়াচ্ছে। তারপর আরো ভাত, আবার জল খাচ্ছে, আবার জল খেয়ে আবার ভাত খাচ্ছে। ভোরের ট্রেনে চেপে সোজা সে ক্যানিং যাচ্ছি। এবার সে কিন্তু ঠিক করেছে ভোরবেলাতে সে ক্যানিং চলে যাবে। ভাত পেটে পড়েছে, এখন ঝান ছিঁড়ে ক্যানিং হয়ে দেশ করে যেতে হবে। ক্যানিং হয়ে ঘুরে ঘুরে যাবে, পেট ভর্তি ভাত খেয়েছে। উৎসব এবার হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে যায়। প্রচন্ড ঘুম পেয়েছে, হাঁড়ির মধ্যেই মাথা ঢুকিয়ে উৎসব ওই রাত্রিতেই ঘুমিয়ে যায়। পেতরের ডেস্কি চুরির অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পুলিশ এসে উৎসবকে হাঁড়ির মধ্যে দেখে মাথা গুঁজে ঘুমোচ্ছে। সবাই ঠিক করে উৎসব এই পেতলের হাঁড়ি চুরি করেছে, কিন্তু উৎসবের কাছে আজকে পেতলের হাঁড়ির কোনো গুরুত্ব নেই, তার কাছে ভাতটাই একমাত্র লক্ষ্য ছিল। পেটের ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়ে পড়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে চলে যায়। আসল বাজারটার খোঁজ করা হলো না উৎসবের। উৎসব এসেছিল কোনখান থেকে এত ভাত আসে। একটা শ্রেণীর মানুষ না খেয়ে মারা যায়, আর একটা শ্রেণীর মানুষ ভাত ছড়াছড়ি করে। সে বাজারটা বড় বাড়ি থেকে যায় অচল হয়ে। এদের বাড়িতে প্রচুর চাল, প্রচুর ধান, প্রচুর সম্পত্তি, এরা খেয়ে শেষ করতে পারবে না। অন্যদিকে সর্বহারা মানুষেরা কিছুই পাবে না। কিন্তু তার আর সেই বাধা বা মাঠ দেখা হলো না। সে এখন জেলের ঘানি টানবে। এই হলো উৎসবের পরিণতি। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই যে
একটা কবিতা পড়েছ কবি সুকান্তের, সে একটি মোরগ হঠাৎ আশ্রয় পেল একটা কুঁড়ে ঘরে। তার স্বপ্ন ছিল যে অনেক সে বড় হবে, তারপর সে সত্যিই এলো ওদের টেবিলে সে মাংস হয়ে। এই যে অবস্থা, গরিবের অবস্থা এরকমই মর্মান্তিকভাবে শোষিত হয়, সে সুকান্তের মতো আজকেও আমরা দেখলাম এই উৎসবের কি মর্মান্তিক পরিণতি। তোমাদের গল্পটি এখানে শেষ হলো এবং এখান থেকে তোমাদের আমি নিশ্চিতভাবে 2025-এর বাংলায় যা যা প্রশ্ন আসবে পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই পাবে। আর যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই গল্প, এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং অবশ্যই যারা এখনো সদস্য হতে পারেনি তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা তোমাদের কাছে সমস্ত আপডেট প্রশ্ন উত্তর তোমাদের চলে আসে, আলোচনা তোমাদের হাতের মুঠোয় চলে আসে। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে এখানে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।